তাহলে নভেম্বর মাসের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ধরাশায়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমেরিকাতে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন আর কংগ্রেসের নির্বাচন দুটো আলাদা স্তরে হয়। বিভিন্ন কারণে তারা ট্রাম্পকে ভোট দিয়েছিল। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে এই যে আসল যে খেলাটা আমেরিকায় চলে, যেটার কথা প্রায় কেউই জানে না, সেটা হচ্ছে জুইশ লবি। এই নির্বাচনটা এবারে আমেরিকার জন্য মারাত্মক একটা লিটমাস টেস্ট। এই নির্বাচনে যদি তার মানে এই নভেম্বরের নির্বাচনটা ট্রাম্পের কাছে একটা খুব বড় পরীক্ষা এই কারণে, যদি একেবারে তার দল টোটাল ভোট সংখ্যার যদি অন্তত 5% ভোট যদি তুমি না পাও, তাহলে তুমি, তার মানে ট্রাম্প নিজের ইচ্ছে মতো ইরানের যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, তাকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের অবস্থার প্রেক্ষিতে যদি আপনি ব্যাখ্যা করেন যে ট্রাম্পের দল তাদের তাদের কি ভরাডুবি একদম আসন্ন বলে আপনার মনে হচ্ছে? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। সারা বিশ্ব জুড়ে একজন আমেরিকার প্রেসিডেন্ট পাগলা জগাই ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে সমস্ত বিশ্বকে প্রায় একটা বিপদের মুখে ফেলেছেন, এবং সমস্ত মানুষকে ত্রস্ত করেছেন, সমস্ত মানুষের অর্থনৈতিকভাবে তারা এই মুহূর্তে বিপদের মধ্যে আছেন। আমরা ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি দেশই তার তার ভুক্তভোগী, এবং তার সঙ্গে তার যে দোসর বেঞ্জামিন নেতানিয়াহু, প্রধানমন্ত্রী ইসরায়েলের, তারা দুজনে মিলে গোটা বিশ্বকে এমন একটা অবস্থার মধ্যে এনে ফেলেছেন যে সমস্ত মানুষ চাইছেন যে অবিলম্বে ট্রাম্পের বিদায় হোক এবং নেতানিয়াহু ইসরায়েলে তার নির্বাচনেও তিনি সেখানে হারুন। কিন্তু আমরা জানি না যে যারা নির্বাচিত করেছেন আমেরিকায় এই মানুষটিকে, তারা কি ভাবছেন, তারা কতটা অসুবিধের মধ্যে এখন আছেন, কিরকম তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন এই যে যুদ্ধের পরে তাদের এই অবস্থার জন্য। তা সমস্ত বিষয়টা কিন্তু আমরা এখনো ঠিক জানি না। সেই জন্য আমরা সমস্ত বিষয়টি আজকে একদম জানবো একদম খাস আমেরিকার নিউ ইয়র্কবাসী ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আপনারা পার্থবাবুকে চেনেন। পার্থবাবু অধ্যাপক, সমাজকর্মী, লেখক এবং আন্তর্জাতিক এবং আমেরিকা এবং ভারতের রাজনীতি সম্পর্কে তিনি গভীরভাবে অনুশীলন করেন। পার্থবাবু, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আপনি আমাদের অনুষ্ঠানে আগেও এসেছেন এবং লোকের আমেরিকার খবর জানিয়েছেন, আন্তর্জাতিক খবর জানিয়েছেন। আজকে আপনার কাছে আমরা জানতে চাইবো যে আমেরিকায় এখন কি চলছে এই মুহূর্তে। আমরা সবাই জানতে, এটা খুব আমার মনে হয় সবার কাছে এটা কৌতূহলের বিষয়, এই মুহূর্তে আমেরিকায় কি চলছে ট্রাম্পকে নিয়ে, ট্রাম্পের ভাবনা চিন্তা, ট্রাম্প যা করছেন বিশ্বজুড়ে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে। তো সেইটা নিয়ে আমেরিকাবাসী, তার যারা নির্বাচক, আমেরিকা মানুষ যারা নির্বাচক রয়েছেন ট্রাম্পকে, তারা কি ভাবছেন, এটা আপনি আমেরিকায় বসে, নিউ ইয়র্কে বসে আপনি কি দেখছেন পার্থবাবু? হ্যাঁ, ট্রাম্পের সম্পর্কে আমেরিকার মানুষের মোহভঙ্গ হচ্ছে। আম, যারা উগ্র দক্ষিণপন্থী, উম, বা উগ্র দক্ষিণপন্থী না হয়েও যারা আর কি শ্রমজীবী মানুষের যে একটা বিরাট অংশ ট্রাম্পকে ভোট দিয়েছিল, তার নানান রকম মিথ্যে প্রতিশ্রুতি মানে আমাদের দেশের সঙ্গে এত মিল, যাই হোক, তা তারা অনেকেই, তাদের খুব ডিসিলিউশনমেন্ট হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে একটা বিরাট শ্রেণী আমেরিকানদের মধ্যে যারা রিপাবলিকান, তারা যে সবাই রেসিস্ট বা তারা যে সবাই খুব খারাপ এরকম নয়। মানে আমি চিরকালই বলেছি, এমনকি আমি ঠিক একই কথা বলবো যে বিজেপির মধ্যেও কিন্তু প্রচুর ভালো লোকজন আছেন। মানে আমি নিজে প্রচণ্ডভাবে বিজেপি বিরোধী, সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। কিন্তু বিজেপির মধ্যে প্রচুর সাধারণ মানুষ আছেন যারা অত্যন্ত সাধারণ, মানে সাধারণ ভদ্র মানুষ, ভদ্র মহিলা, ভদ্রলোক তারা আছেন। হ্যাঁ, তারা সবাই যে খারাপ তা নয়। সেরকম রিপাবলিকানদের মধ্যেও এরকম প্রচুর মানুষ আছেন যারা অত্যন্ত মানে ভদ্র সভ্য মানুষ, কিন্তু তারা বিভিন্ন কারণে তারা ট্রাম্পকে ভোট দিয়েছিল। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা, যে আহ, কাজ কাজকর্ম, আম, আম, তারপরে রুটি রুজির যে প্রশ্ন, জিনিসপত্রের দাম, এই যে জিনিসগুলো, এইগুলো ট্রাম্পের ইস্যুগুলো নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল যে জিনিসপত্রের দাম কমাবেন।
ওই ওই মোদির মতোই এক হ্যাঁ। এক গল্প, একই গল্প। আমি হুম। বলছি বিশেষ করে এই কারণে যে গল্পটা একেবারে এক, অর্থনৈতিক মডেলটা, সামাজিক মডেলটা একেবারে এক। সেই কারণেই দুটো দেশের মধ্যে তুলনা হওয়াটা এই মুহূর্তে খুব বেশি দরকার। তো জিনিসপত্রের দাম তো কমেইনি, বরঞ্চ আরও অগ্নিমূল্য হয়ে গেছে। আমেরিকাতে এই মুহূর্তে আম, উম, তেলের দাম, এখানে তো তেল বলে না, এখানে গ্যাসোলিন বলে, গ্যাস বলে, পেট্রোলকে গ্যাস গ্যাস বলে। বলে। হ্যাঁ, হুম। তা গ্যাস স্টেশনগুলোতে তার দাম আরও অনেক বেশি বেড়ে গেছে। কিছুটা ইরানের যুদ্ধের জন্য হয়েছে, কিন্তু কিছুটা হয়েছে এদের লুটে খাওয়ার রাজনীতির জন্য, অর্থনীতির জন্য। ওই একই অবস্থা, যে বড় লোকরা আরও বেশি বড় লোক হচ্ছে এবং গরিবরা আরও বেশি গরিব হচ্ছে, মধ্যবিত্ত ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে একেবারে, মানে ঠিক যেন আয়নার এপিটোপিট, ভারত, ভারত আর আমেরিকা। তো এই অবস্থায় মানুষের একটা বিরাট মোহভঙ্গ হয়েছে যে কিছুই তো আপনারা, হলো না। আপনি বাজারে যখন যান, আপনি যখন বা আপনার মতো যারা মানুষ যখন বাজার করেন, প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের কিরকম দাম বৃদ্ধি হয়েছে? আপনি গ্যাসের মানে পেট্রোলের দামের কথা আমরা দেখলাম যে $4 ছাড়িয়ে গেছে ওখানে, যেটা বেশ চার না, অনেকটাই বেড়েছে। না না, আরো বেশি। নিউ ইয়র্কে তো 4.5, সাড়ে সাড়ে চার চার ডলার সাড়ে চার হয়ে গেছে। ডলার হ্যাঁ, এবং অনেক জায়গাতে আরো, যেগুলোতে আরো দাম এমনিতেই সবসময় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস মানে আমি বলছি খাবার, সব কিছু, পোশাক সবকিছু, আশাক। মাংসের দাম, দুধের দাম, সাধারণ গ্রোসারি, যা যা মানুষ ভেজিটেবল কেনে, বা চিজ বলুন, ডিম বলুন, মানে যেগুলো আর কি, পাউরুটি, ব্রেড বলুন, নানান রকম যা যা মানুষ কেনে, ফলের দাম, সমস্ত কিছু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এবং মানুষের নাভিশ্বাস মানে উঠেছে, মানুষের সংসার খরচা অনেকটাই বেড়েছে। অনেক বেড়ে গেছে, অনেক। আচ্ছা, এইবারে তারপরে ধরুন যেটা বিশালভাবে বেড়ে গেছে আরও, সেটা হচ্ছে এই বাড়ি ভাড়া। বাড়ি ভাড়াটা, মানে নিউ ইয়র্কের মতন বা লস অ্যাঞ্জেলেসের মতন, হিউস্টনের মতন বড় বড় শহরে, যেগুলো আর কি মেগা সিটি যেগুলোকে বলে, সেগুলোতে বাড়ি ভাড়া প্রচণ্ড রকম বেড়ে গেছে। এবং নিউ ইয়র্কে মানুষ এমনিতেই পাগলের মতন অবস্থা হয়ে গিয়েছিল বাইডেনের আমলে, এখন সেটা আরও খারাপ অবস্থা হয়েছে এবং মানুষ নিউ ইয়র্কের মতন শহরে থাকতে পারছে না। মানে এমনভাবে মানুষ বেঁচে আছে নিউ ইয়র্ক শহরে। হ্যাঁ, ও আমি আমার একটা বই, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, আমি বারবার করে আপনাকে বলছি, আপনার মাধ্যমে আপনি বলেছেন ওটা মানুষের, আগে, হ্যাঁ। আপনি ওটা একটা বলুন। ছবি দেখাবেন, ভিরাসত বার করেছিল কলকাতায়। তাতে আমি আসল আমেরিকার গল্প বলেছি, যে গল্পগুলো আমাদের দেশের মিডিয়া কখনো বলে না। তো আমেরিকার অবস্থা ভয়াবহ। এটা হচ্ছে একটা কারণে আমেরিকার সাধারণ মানুষ, ট্রাম্প সমর্থকরা, তারা ক্ষিপ্ত। যেমন আমি আপনাকে একটা খুব উদাহরণ দিতে পারি, আমার নিজের জীবনের উদাহরণ। সেটা হচ্ছে আমি যে শ্রমিক ইউনিয়নে 14 বছর অধ্যাপনা করেছিলাম তাদের কলেজে, তাদের মধ্যে অনেকেই ট্রাম্পকে ভোট দিয়েছিল। আমি তাদের অনেক ফেসবুক গ্রুপে বা বিভিন্ন জায়গাতে আমি এখনও যুক্ত আছি, আমার সঙ্গে তারা খুব ভালো ব্যবহার করে। তারা আমাকে বলছে যে, সো হোয়াট হ্যাপেন ডক, মানে এমন অবস্থা। আমি তাদেরকে বারবার বলছি, তোমরাই তো ট্রাম্পকে ভোট দিয়ে নিয়ে এসেছো। আমি তাদের সঙ্গে এই টার্মসে কথা বলতে পারি, কারণ তারা আমার বন্ধুর মতন। তারা বলছে যে, ওয়েল, ইউ আর রাইট, উই ওয়ার রং, এইভাবে বলছে তাদের একেবারে। মোহভঙ্গ হয়েছে, তাদের অনেকেরই মোহভঙ্গ হয়েছে আমি অনেকের সবাই। অনেকের মোহভঙ্গ হয়েছে। আরেকটা কারণে সাধারণ আমেরিকানদের যে মোহভঙ্গটা হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ। কারণ যুদ্ধ। ট্রাম্প বারবার করে প্রমিস করেছিল যে যুদ্ধ বন্ধ করে দেবে সে। সে নাকি যুদ্ধ বিরোধী প্রেসিডেন্ট। হ্যাঁ, মানে এই যে আসল যে খেলাটা আমেরিকায় চলে, যেটার কথা প্রায় কেউই জানে না, সেটা হচ্ছে জুইশ লবি, মানে ফার রাইট জুইশ লবি আর ফার রাইট খ্রিশ্চান লবি। হ্যাঁ, এইটাই তো আসল খেলা, এটা অনেকেই জানে না। হুম। ডেমোক্রেটিক পার্টির এই যে বিল ক্লিন্টন, চাক সুমার, ন্যান্সি পেলোসি, এই যে গ্রুপটা আছে, হ্যাঁ, সেই গ্রুপটা হচ্ছে জুইশ লবি, তাদের পেছনে সবচাইতে বড় সমর্থক এতকাল ছিল। এটাই হচ্ছে তাদের প্রধান শক্তি। এবং তাদের মিডিয়া হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, তাদের মিডিয়া হচ্ছে সিএনএন, তাদের মিডিয়া হচ্ছে এবিসি। এইগুলো হচ্ছে এদের প্রধান স্ট্রেংথ। আর অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে যারা, আমি ইন জেনারেল বলছি, কিছু ব্যতিক্রম থাকতে পারে, তারা হচ্ছে খ্রিশ্চান, ভাবে রাইট উইং প্রতিনিধিত্ব করে। খ্রিশ্চানদের সমর্থক। আমাদের দেশে যেমন বিজেপি হচ্ছে রাইট উইং হিন্দুদের সমর্থন, সেরকম এখানে রিপাবলিকান পার্টি হচ্ছে রাইট উইং খ্রিশ্চানদের সমর্থন। হুম। তারা এই
বর্বরতা, ইসরায়েলের বর্বরতা, গাজায় গণহত্যা, এই সমস্ত বিরুদ্ধে তারা ছিল। তারা তারা এটা এমন একটা ভয়াবহ, অবিশ্বাস্য গণহত্যা সেখানে হয়েছে। হ্যাঁ, যেভাবে শিশুদের প্রাণ চলে গেছে এই দুদিন আগেই। এবারে ট্রাম্প বলল যে সে সব যুদ্ধ বন্ধ করে দেবে। এই কারণে অনেক লোক, বিশেষ করে চার্চপন্থী লোক যারা আমেরিকাতে, তারা অনেকে ট্রাম্পকে ভোট দিয়েছিল যে সে যুদ্ধের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়েছিল, বা মিথ্যে মিথ্যে প্রচার করেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধ বন্ধ করে দেবে। যুদ্ধ তো বন্ধ হয়নি, বরঞ্চ যুদ্ধ আরও সাংঘাতিকভাবে বেড়ে গেছে। আমেরিকা ইরানের উপর সরাসরি জড়িয়ে পড়েছে যুদ্ধে। সরাসরি জড়িয়ে পড়েছে। এইবারে এইসব কারণে, এই যে মিথ্যে প্রতিশ্রুতি, তার জন্যে অনেক রাইট উইং রিপাবলিকান তারা ট্রাম্পের বিরুদ্ধে বেঁকে বসেছে এখন। তো এই কারণে ট্রাম্পের জনপ্রিয়তা মানে প্রচণ্ডভাবে কমে গেছে। তাদের ওই যে রাইট উইং রেডিও নেটওয়ার্কগুলো, তাদের মধ্যেও অনেকে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কথা বলে যাচ্ছে এখন একটানা। তো এইসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে এবারে। আহ, আমেরিকাতে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন আর কংগ্রেসের নির্বাচন দুটো আলাদা স্তরে হয়। হ্যাঁ, এটা প্রেসিডেন্ট যদি আপনি নির্বাচন। একটু আমার দর্শকদের কাছে একটু যদি আপনি পরিষ্কার করে আচ্ছা, একটু ব্যাখ্যা করেন, আচ্ছা, আমি বলছি আমাদের দেশের ট্রাম্পের সিস্টেমের সঙ্গে তফাৎটা কি ওখানে? একটু তফাৎটা হচ্ছে, আমাদের আমাদের দেশে তো ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেম, মানে আমাদের দেশে ধরুন যখন নির্বাচন হচ্ছে 5 বছর অন্তর অন্তর, তখন সব মানে লোকসভার আসনে একসঙ্গে নির্বাচন হচ্ছে সারা দেশে। হ্যাঁ, আচ্ছা, এবারে নির্বাচন হওয়ার পরে ঠিক আছে, বিজেপি নিরঙ্কুশ ক্ষমতা পায়নি, কিন্তু বিজেপির যে 240টা না কতগুলো সিট পেয়েছিল, তার হ্যাঁ, সঙ্গেই চন্দ্রবাবু বৃহত্তম নাইডু, দল, লোকসভায় বৃহত্তম দল হিসেবে। বৃহত্তম দল, এবারে তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সমর্থন নিয়ে বিজেপি সরকার গঠন করেছে 2024 সালের সংসদীয় নির্বাচনে, লোকসভা নির্বাচনের পরে। তখন হুম। তারা ঠিক করলো, মানে ঠিক আগে থেকেই করা ছিল, কিন্তু যাই হোক, তারা ঠিক করলো যে আমাদের সংসদের নেতা হবেন নরেন্দ্র মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। এটা হচ্ছে ভারতের নির্বাচন। কিন্তু আমেরিকার নির্বাচনটা হচ্ছে যে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন আলাদা হয়, আর কংগ্রেসের নির্বাচন আলাদা হয়। কংগ্রেস মানে হচ্ছে আমরা যাকে দেশে বলি সংসদ। পার্লামেন্ট, সংসদ। পার্লামেন্ট বা সংসদ, হ্যাঁ। এখানে তাকে হুম। বলে কংগ্রেস। দুটো আলাদা হয়। এবারে ধরুন 2024-এ ট্রাম্প পুনর্নির্বাচিত হয়েছে, 2000 আবার 2028-এ আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হবে 4 বছর অন্তর অন্তর। ইতিমধ্যে কিন্তু 2026-এ কংগ্রেসের বহু কেন্দ্রে নির্বাচন হবে, যাদের পুনর্নির্বাচিত হওয়ার দরকার, যেখানে তাদের 4 বছর, 2 বছরের বা 4 বছরের মেয়াদ যেখানে শেষ হয়ে গেছে, সেখানে তাদের নির্বাচন হবে। সেই নির্বাচনটা হবে 2026 সালের নভেম্বর মাসে। আর যেটাকে আমরা অন্তর্বর্তী নির্বাচন বলছি, মিড টার্ম অন্তর্বর্তী, ইলেকশন। হ্যাঁ, কিন্তু এই নির্বাচনটা এবারে আমেরিকার জন্য মারাত্মক একটা লিটমাস টেস্ট। এই নির্বাচনে যদি কংগ্রেসের যে, যাকে বলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, বা হুম। যাকে বলে লোয়ার হাউস আমাদের হুম। দেশের লোকসভার সঙ্গে তুলনা করতে পারেন, আর আপার হাউস যেটা হচ্ছে সেনেট, আমাদের দেশের রাজ্যসভার সঙ্গে তুলনা করতে পারেন, ঠিক আছে। হুম। হুম। আহ, হুম। একটু তফাৎ আছে, সেটা আমি পরে বলবো, কিন্তু এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবারে আজ আজকে ট্রাম্পের যা অবস্থা, তাতে ট্রাম্প যদি এই জনপ্রিয়তাতে যে ধস নেমেছে সেটা যদি কোনো রিকভার না করতে পারে, সরি, তাহলে নভেম্বর মাসের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ধরাশায়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেটাই দেখা যাচ্ছে সমীক্ষাগুলোতে। হ্যাঁ। আচ্ছা, যদি সেটা হয়, যদি এই যে ধারা, এই যে ট্রেন্ড, সেটা যদি বজায় থাকে এবং ট্রাম্পের রিপাবলিকান পার্টি যদি বিরাটভাবে পর্যুদস্ত হয়, তাহলে কিন্তু ট্রাম্পের হাতে যে একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা আছে, যে কংগ্রেসেও রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসছে, এবং জুডিশিয়ারি মানে হচ্ছে কোর্টগুলো, বিশেষ করে সুপ্রিম কোর্ট, সেখানেও রাইট উইং কনজারভেটিভ জাস্টিসদের সংখ্যা এখন বেশি ট্রাম্পের অনুকূলে। এই যে কংগ্রেসের নির্বাচনে যদি ট্রাম্পের পার্টি ধরাশায়ী হয়, জিওপি বা রিপাবলিকান পার্টিকে বলে জিওপি বা গ্র্যান্ড ওল্ড পার্টি, সেই হ্যাঁ, এব্রাহাম লিঙ্কনের সময় থেকে লিঙ্কনের চলে সময় আসছে। থেকে। হ্যাঁ। আচ্ছা,
তারা যদি ধরাশায়ী হয় তাহলে ট্রাম্পের হাতে নিরঙ্কুশ যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা আর থাকবে না, এবং ট্রাম্প যা খুশি তাই করতে পারবে না এখন যেটা করতে পারছে। তো হুম। সেই জন্যে এই 2026-এর নভেম্বরের কিন্তু নির্বাচনটা। এই নির্বাচনে যদি ট্রাম্পের দল যদি ধরাশায়ী হয়, তাহলে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরে যেতে হচ্ছে না, এটা একদম। কিন্তু তিনি তার ক্ষমতা ছাঁটা হয়ে যাবে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় থাকবেন আরো 2 বছর হ্যাঁ, পরবর্তী নির্বাচনে। ক্ষমতায় আরো 2 বছর প্রেসিডেন্ট হিসেবে থাকবেন, কিন্তু যে সমস্ত তার বিরুদ্ধে যে সমস্ত মানে অসংখ্য দুর্নীতির মামলায় সবকিছুর মামলায় তো ট্রাম্প তো সরাসরি আর অভিযুক্ত। বিশেষ করে এপস্টিন ফাইল, যেটা সব থেকে বড় কথা। এপস্টিন ফাইলস আছে, কোষাগার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তছরূপের ব্যাপার আছে, নানান রকম স্ক্যামের পরিবারকে সঙ্গে। বা নানা রকম সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া, এই অভিযোগটাও রয়েছে। সবকিছু 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 মিলিয়ে ট্রাম্পকে যে ইমপিচ করা বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কংগ্রেস আহ, যে অভিযোগগুলো আনতে পারে যাতে ইমপিচমেন্ট করা যায়, অর্থাৎ সেই ইমপিচমেন্টে যদি আচ্ছা, ট্রাম্প যদি পরাজিত হয় তাহলে ট্রাম্পকে সরিয়ে দিতে পারে, যেমন রিচার্ড নিক্সনকে ওয়াটারগেট কেলেঙ্কারির পরে পরে ইমপিচ সরিয়ে দেওয়া, করে সে নিজেই পদত্যাগ করেছিল কিন্তু সে পদত্যাগ সরে। করেছিল নাকি? হুম, হুম। তো সেই অবস্থা তার হওয়ার মানে তার সম্ভাবনা মানে এই খুব বেশি। নভেম্বরের নির্বাচনটা ট্রাম্পের কাছে একটা খুব বড় পরীক্ষা, এই কারণে যদি একেবারে। তার দল ধরাশায়ী হয়, তাহলে বিপক্ষর সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ট্রাম্পকে ইমপিচমেন্ট করে সরিয়ে দেওয়া যেতে পারে, তার দু সেই বছরের সম্ভাবনা মেয়াদ আরো শেষ হওয়ার আগেই। সেই সম্ভাবনা আছে। সেই সেই সম্ভাবনা জন্য আছে। ওরা ওরা যেটা চেষ্টা করছে ঠিক সেই আবার সেই আমাদের দেশের মতোই, যে ওরা সংবিধানে নানান রকম পরিবর্তন আনার চেষ্টা করছে, কিন্তু সেটা আমাদের দেশের থেকে এদেশে আরো অনেক বেশি কঠিন। কিন্তু ওরা সেই চেষ্টাটা 1 নম্বর করছে। আর 2 নম্বর হচ্ছে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে সমস্ত মধ্যপন্থী, অর্থাৎ মানে তারা ডেমোক্রেটিক পার্টির মধ্যে সোর্সের মধ্যে ভূত, বুঝতে পারছেন? হুম। ডেমোক্রেটিক পার্টির যার জন্যে আজকে ট্রাম্প ক্ষমতায় এসেছে। ডেমোক্রেটিক পার্টির মধ্যে এত আমেরিকার এই যেটাকে আবার প্রথমেই যেটা বললাম যে ইহুদি লবি যুদ্ধ যেটা। যুদ্ধবাদী লবি। হ্যাঁ, হ্যাঁ, বা ইহুদি লবিও, হ্যাঁ, হ্যাঁ, যুদ্ধবাদী লবি। ইসরায়েল পন্থী, মানে রাইট উইং রাইট। দেখুন ইসরায়েলের মধ্যে কিন্তু আবার বিশাল একটা জনগণ আছে যারা কিন্তু এই প্যালেস্টাইনের ওপরে অত্যাচারও চায় না, বা আমি নিজে ঠিক। ইসরায়েলে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। আপনি ঠিক। নিজের চোখে দেখে এসেছি হ্যাঁ, ইসরায়েলে একটা আমি বরং সেটাকে আরো এই সংক্ষেপে করে যদি বলি, নেতানিয়াহু পন্থী আর কি। হ্যাঁ, নেতানিয়াহু পন্থী নিয়াহু এই। পন্থী যে, হ্যাঁ, হ্যাঁ, এটা যে। এইটা আপনি ঠিক বলেছেন। তাহলে হুম। সেই রকম যারা আছে তারা কিন্তু ওই ডেমোক্রেটিক পার্টির মধ্যে সোর্সের মধ্যে ভূত আছে। হ্যাঁ, এবং তার মধ্যে মানে এই আহ, নানান ধরনের অর্গানাইজেশন আছে, নেতানিয়াহু পন্থী বা যুদ্ধপন্থী, তারাই কিন্তু আসল সোর্সের মধ্যে ভূত। ট্রাম্প চেষ্টা করছে যে যদি তার রিপাবলিকান পার্টির লোকেরা যদি হেরেও যায়, ভেতর থেকে কলকাঠি নেড়ে তারা যেন বাম ঘেঁষা বা প্রোগ্রেসিভ মনস্ক যে সমস্ত ডেমোক্রেটিক নেতারা আছে তারা যেন জিততে না পারে, যেন মধ্যপন্থী ইসরায়েলপন্থী নিউ ইয়র্ক টাইমস সিএনএন পন্থী ডেমোক্রেটরা যেন ভোটে যেতে, এইটা সে চাইছে, ভেতর থেকে কলকাঠি নাড়ছে। তবে খুব সুন্দর, আপনি এটা খুব সহজ করে আমাদের বোঝাচ্ছেন আপনি। এখানে আমার একটা প্রশ্ন মনের মধ্যে আসছে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে তুলনায় বা আমাদের ভারতীয় উপমহাদেশের সঙ্গে তুলনায় এখানে মাল্টি পার্টি সিস্টেম আছে। আমার মনে হলো যে আমি বিজেপি পন্থী হতে পারি, আমি ইচ্ছে হলে কংগ্রেস পন্থী হতে পারি, বা আমি দুটোর না হয়েও আমি আমি ইচ্ছে করে সমাজবাদী পার্টিতে যেতে পারি, আমি রাষ্ট্রীয় জনতা দলে যেতে পারি, বা অন্য অনেক দলে যেতে পারি, স্টালিনের দলে। এরকম মাল্টি পার্টি সিস্টেম আছে। তো এইটা আমেরিকায় এই সিস্টেমটা কি, এইটা যদি একটু আপনি দর্শকদের, যে এই দুটোর আমেরিকা। বাইরে আমি দুটোর কাউকে পছন্দ করছি না, সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, হ্যাঁ, সেরকম ব্যবস্থা আছে, অনেক পার্টি আছে যেটার কথা মানুষ জানে না। হুম। কিন্তু আমেরিকার রাজনৈতিক সিস্টেমটা এমন এরা করে ফেলেছে, বিশেষ করে রোনাল্ড রেগানের সময় থেকে নানা রকম আইন কানুন সংশোধন করে এমন একটা অবস্থা করে ফেলেছে যে ওরা বলছে যে তুমি ভোটে দাঁড়াতে পারো, ওই প্রাইমারি নির্বাচন যেটা, অর্থাৎ এই যেমন ধরুন এইখানে এই সামনের সপ্তাহে এই জুন মাসের শেষের দিকে এখানে ডেমোক্রেটিক পার্টির এবং রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন হবে, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসের সিটের জন্যে বা হুম। নানান রকম লোকাল সিটি কাউন্সিলের সিটের জন্যে বেশ কয়েকজন ডেমোক্রেটিক পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। হুম। এবারে ডেমোক্রেটিক পার্টির যারা রেজিস্টার্ড ভোটার যেমন আমরা হুম। আমরা ভোট দেবো যে আমরা ডেমোক্রেটিক পার্টির ওই 3 4 জন 5 জন ক্যান্ডিডেটদের মধ্যে আমরা কাকে চাই,
ফাইনাল প্রার্থী হিসেবে। তো আমরা ধরুন আমাদের এখানে আমরা যেখানে বসবাস করি এখানে আহ, একেবারে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছিল। এই সাহানা হানিফ বলে একটা মেয়ে, বাংলাদেশি আমেরিকান, সে আমাদের এই কাউন্সিলের সে কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছিল। সে আবার এখন পুনর্নির্বাচনের জন্য আবার সে দাঁড়াচ্ছে। তো আমরা চাইবো যে প্রাইমারি বা প্রাথমিক নির্বাচনে যেন সাহানা হানিফ যেন জয়লাভ করে, যাতে নভেম্বরে যখন ফাইনাল নির্বাচন হবে সে যেন রিপাবলিকান পার্টির হিসেবে বিরুদ্ধে সে যেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডেমোক্রেটিক প্রার্থী হতে পারে। প্রতিদ্বন্দ্বিতা করে। এটা হচ্ছে প্রাইমারি নির্বাচন। এখন এই প্রাইমারি নির্বাচনগুলোতে ওরা ওই টাকা খাইয়ে ওরা ওই জুইশ লবির বা ইসরায়েল লবি, নেতানিয়াহু লবির ওই সমস্ত লোকেদেরকে, ডেমোক্রেটিক পার্টির লোকেদেরকে জেতানোর জন্য ওরা চেষ্টা করে যাতে প্রোগ্রেসিভ ডেমোক্রেট যারা, যেমন শাহানা হানিফ, যেমন জোরান মামদানি, যেমন আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্টেস, এই ধরনের যারা সত্যিকারের প্রোগ্রেসিভ ডেমোক্রেট যারা আছে, বা একটা মেয়ে আছে আমাদের একদম নিজেদের মেয়ের মতন, আমার মেয়ের বন্ধু ক্রিস্টাল হাডসন, সে এক ব্ল্যাক আমেরিকান মেয়ে, সে এখানে এখন একজন সিটি কাউন্সিল মেম্বার এবং সে স্পিকার পদে সে প্রতিদ্বন্দ্বিতা করছে। সে যদি জেতে তাহলে সে জোরান মামদানির স্পিকার হিসেবে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে সে জয়লাভ করবে এবং সেটাও একটা বিরাট বড় একটা ঐতিহাসিক ঘটনা হবে। কিন্তু তো এই তৃতীয় কোন আমরা এরকম কোন কি আচ্ছা, সম্ভাবনা যদি আসে কি যে আমরা আর একটা তৃতীয় এইবার দল এদের অপছন্দের বাইরে? হ্যাঁ, এবার যেমন ধরুন ধরুন সোশ্যাল, আমি বলছি যে আমি একদম খুব স্পেসিফিক যদি বলি, বার্নি স্যান্ডার্স এর মতো মানুষ, তা যিনি সেভাবে কোনো দলের লোক নন। হ্যাঁ হ্যাঁ, সেরকমও আছে তবু অনেকে, হ্যাঁ সেরকমও সেইটা আছে। কি, এইটা একটু যদি আপনি এই বার্নি স্যান্ডার্স কে ধরেই যদি ব্যাখ্যা করেন। বার্নি স্যান্ডার্স তো আর বেশি নেই, বার্নি স্যান্ডার্সের মতন খুব কমই আছে যারা হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট হিসেবে। তারা, এখানকার নিয়ম হচ্ছে যে তুমি যদি অন্তত টোটাল যে ভোট পড়েছে, টোটাল ভোট সংখ্যার যদি অন্তত 5% ভোট যদি তুমি না পাও, হুম। তাহলে তুমি ফাইনাল নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না। হুম। এমনভাবে ওরা আইন কানুনকে চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ হুম। এবারে ধরুন সোশ্যালিস্ট পার্টির লোকজন কিছু আছে, হুম। আমেরিকার কমিউনিস্ট পার্টি বলেও একটা পার্টি আছে, হুম। মানে আমি বলছি আছে সবই, হ্যাঁ। হুম। আচ্ছা, বা নানান রকম গ্রিন পার্টি আছে আমেরিকাতে, একটু একটু করে তাদের সংখ্যা বাড়ছে, শক্তি বাড়ছে। হুম। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি এখন যারা জোরান মামদানিকে ভোট দিয়ে জিতিয়েছে তারা আছে। তো এই ধরনের যারা আছে তারা কিন্তু ওই 5% ভোট যদি তারা মিনিমাম না পায়, তাহলে কিন্তু তারা নভেম্বরের যে চূড়ান্ত যে নির্বাচন সেই নির্বাচনে তারা প্রার্থী হিসেবে অংশগ্রহণই করতে পারবে না। এবারে 5% ভোট পেতে গেলে তাদের যে অর্থবল দরকার সেই অর্থবল তাদের নেই। ঠিক। তাদের পেছনে মিডিয়া নেই, মিডিয়া তাদের কথা কখনোই বলে না, লোকে জানতেই পারে না। হ্যাঁ, মানে খুব একেবারে রাজনীতি সচেতন না হলে কেউ জানতেই পারবে না যে আমেরিকাতে এখনো, আপনি যদি যে কোনো সাধারণ মানুষকে আমেরিকানদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই নিউ ইয়র্কে যে প্রাইমারি নির্বাচন হচ্ছে তাতে কতগুলো পার্টি অংশগ্রহণ করছে, 90% লোক বলতেই পারবে না। প্রথম কথা, প্রাইমারি নির্বাচনে কেউ ভোটই দিতে যায় না এমন এখানে কেউ জানেই না। আমাদের দেশে ধরুন 70% 80% ভোট পড়াটা জলভাত, হ্যাঁ, যে কোনো জায়গায় পড়ে। হ্যাঁ, এখানে আমেরিকাতে প্রাইমারি নির্বাচনে 10% 15% ভোট পড়লে অনেক। হুম। কারণ ভোটের দিন তো ছুটির দিনও নয়, আর লোকের এমন কাজকর্ম নিয়ে তারা এত মানে গলা পর্যন্ত তারা ঋণের বোঝায় ডুবে আছে। আর এমন এখানে সিস্টেম যে এখানে লোকে কাজে না গিয়ে ভোট দিতে যাবে এরকম লোকের সংখ্যা খুব কম। হুম। ফলে প্রাইমারি নির্বাচনগুলোতে আমরা নিজেরা ভোটের মানে ভলেন্টিয়ার কর্মী হিসেবে কাজ করেছি বহু বছর। হ্যাঁ, আমি করেছি, আমার ওয়াইফ করেছে। হ্যাঁ, 10% 15%-এর বেশি প্রাইমারি নির্বাচনে ভোটই পড়ে না। তাহলে এই যেখানে অবস্থা, সেখানে সোশ্যালিস্ট পার্টি আছে না অন্য কি পার্টি আছে না গ্রিন পার্টি আছে, 10% মানুষ হয়তো তার খবর রাখে, বাকিরা ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টির বাইরে কিছু জানেই না। প্লাস তাদের হাতে তাদের পয়সা নেই, তারা মিডিয়াতে বিজ্ঞাপন দিতে পারে না। এখানে তো আর রাস্তায় আহ, অমুক কেন্দ্রে অমুক পার্টিকে অমুক চিহ্নে ভোট দিন বলে রাস্তায় তো আর মিছিল হয় না। আমাদের দেশেও সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এখানে হুম। একেবারেই প্রায় হয় না। এখানে ওই কিছু কিছু স্কুলের অডিটোরিয়ামে কিছু মিটিং হলো, হ্যাঁ, হয়তো বিশাল বিশাল ক্যান্ডিডেট এলে হয়তো ওয়াশিংটন স্কোয়ার পার্কে
একটা বার্নি স্যান্ডার্সের বিশাল জনসভা হলো, কিন্তু তার সংখ্যা খুব কম। ফলে মিডিয়া কেন্দ্রিক ক্যাম্পেন, এবং মিডিয়া কেন্দ্রিক যেখানে ক্যাম্পেন হয়ে গেছে, সেখানে আপনি যদি বিজ্ঞাপনের জন্য যদি আপনি লক্ষ লক্ষ ডলার সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনার বিজ্ঞাপনও দিতে পারবেন না, কেউ আপনার কথা জানতেও পারবে না। এই কারণে আমেরিকাতে থার্ড যে ফোর্সগুলো, অল্টারনেটিভ যে শক্তিগুলো আছে, তাদের পেছনে জনসমর্থন থাকলেও সেটা ভোটে প্রতিফলিত হয় না। তখন মানুষ মনে করে যে আমি ওদেরকে ভোটটা দিয়ে আমার ভোটটা নষ্ট করব, তার চাইতে আমি মানে আমার লেসার ইভিল যারা আছে, হ্যাঁ, মানে দুই শত্রুর মধ্যে যে একটু কম শত্রু, আমি তাকে ভোট দিই। এই হলো ব্যাপার, এই হচ্ছে খেলা, বছরের পর বছর, যুগের পর যুগ মানে এই হয় খেলা। সেই রিপাবলিকান অথবা ডেমোক্র্যাটের মধ্যে থেকেই, হয় এবং রিপাবলিকান এবং নয় দুই দলের ডেমোক্রেট। মধ্যেই ইসরায়েলি এই নেতানিয়াহু লবি, তারা বেশ সক্রিয় এবং তারা প্রায় ডমিনেট করে প্রায় অনেক জায়গায়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। কিন্তু একটু মুশকিলে পড়ে গেছে এখন। কারণ এখন এই ইয়াং ছেলেমেয়েরা আমেরিকাতে, এত লক্ষ লক্ষ ইয়াং ছেলেমেয়ে রাস্তায় নেমে এসেছে প্যালেস্টাইনের পক্ষে, স্বাধিকারের পক্ষে এবং গাজার গণহত্যার বিপক্ষে, যেটা একটা অবিশ্বাস্য, আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, যেটা কোনোদিনও অভূতপূর্ব ঘটনা, যা আমরা আগে কখনো দেখিনি। ঠিক। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, তো হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। তাদের তাদের চাপেই কিন্তু আজকে এই যে ট্রাম্পের যে ওয়ার পাওয়ার্স যে বিল, যেটা আর কি ঠিক। ভোটাভুটি হলো মার্কিন কংগ্রেসে, তাতে হুম, ট্রাম্প পরাজিত হয়েছে। 215টা হ্যাঁ, হ্যাঁ, ভোট হ্যাঁ, পড়েছে ট্রাম্পের বিরুদ্ধে এবং 208টা ভোট পড়েছে ট্রাম্পের পক্ষে। এবং যে সমস্ত ডেমোক্রেটরা আগের ভোটাভুটিতে, 3বার আগে ভোট হয়েছিল, এটা 4বারের বার ভোট হলো, আগের হ্যাঁ, হ্যাঁ, 3টে ভোটাভুটিতে যে ডেমোক্রেটরা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিল, এবারে হ্যাঁ, কিন্তু তারা সবাই মিলে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছে, যেটা একটা আশ্চর্য ঘটনা। হ্যাঁ। মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে রিপাবলিকানদের ভোট বোধহয় এখানে আমরা ডেমোক্র্যাট 211টা এবং রিপাবলিকানদের 207টা, 207 পরে বোধহয় এক হয়েছে 208টা। আর ডেমোক্র্যাটদের টোটাল টোটাল স্ট্রেংথ হয়েছে 215টা। তার মানে হ্যাঁ, অনেকটাই ডেমোক্র্যাটরা অনেকটাই না, এবং এগিয়ে আছে। চারজন চারজন হ্যাঁ, রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে এই ওয়ার পাওয়ার্স এর বিপক্ষে ভোট দিয়েছে, যে ট্রাম্প নিজের এক্স্যাক্টলি, ইচ্ছে মতো। এক্স্যাক্টলি, এটা খুব বড় কথা। রিপাবলিকানদের 4জন হ্যাঁ, তারা ইয়েস মোশনের পক্ষে দিয়েছে, ইয়েস হ্যাঁ, মোশন। হ্যাঁ, হ্যাঁ, যে এর ট্রাম্প ব্যাখ্যাটা কি? নিজের ইচ্ছে মতো এটাতে ট্রাম্প, ইরানে, হ্যাঁ, বলুন, বলুন, আপনি ট্রাম্প বলুন। নিজের ইচ্ছে মতো ইরানের যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। মানে ট্রাম্পের দলের মধ্যে থেকে 4জন তার বিরুদ্ধে ভোট দিল, হ্যাঁ, তার হাউস বিরুদ্ধে অফ ভোট দিল। রিপ্রেজেন্টেটিভের মানে লোকসভা, ধরুন লোকসভা, হ্যাঁ, লোকসভার 4জন বিজেপি সদস্য মোদির বিরুদ্ধে ভোট দিচ্ছে। এই এই হচ্ছে আসল এই হচ্ছে তুলনাটা। হ্যাঁ, অনেকটা, হ্যাঁ, অনেকটা তুলনা। হ্যাঁ, তো এটা তো হ্যাঁ, একটা খুব বড় ব্যাপার। তার মানে একটা বিশাল সংখ্যক মানুষ যে চাইছে না ট্রাম্পের এটা, সেটা তার প্রতিফলন এখানে ঘটছে। এবং তার ফলে ট্রাম্পের হাত থেকে এই ইয়েটা, ক্ষমতাটা অনেকটা কাটছাঁট করা গেল। এটা কি, এই কি হলো এটার, এটার এটার হ্যাঁ, এটার যুদ্ধ চালিয়ে যাওয়ার যে বিশ্লেষণ কি এটা? একচেটিয়া ক্ষমতা, সেটা কমে গেল। তার মানে তাতে কি হবে, আপনি যদি একটু একটু বুঝিয়ে দেন আমাদের। তার মানে ট্রাম্প নিজের ইচ্ছে মতো ইরানের যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, তাকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। কংগ্রেস ইচ্ছে করলে অনুমতি নাও দিতে পারে, নাও দিতে পারে। নাও দিতে পারে। তার মানে এখন আমরা যে শান্তি চুক্তির প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেটা কাতারে চলছে, তো সেই শান্তি প্রক্রিয়াতে ট্রাম্পের সামনে আর কোনো উপায় নেই, প্রায় এটাকে মেনে নেওয়া, ইরানের শর্ত অনেকটাই মেনে নিয়ে হুম। তাকে এই চুক্তিতে সই করা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপায় দেখা যাচ্ছে না। না, এবং সেই জন্য সে এখন উল্টো পাল্টা আবোল তাবোল আবার পাগলের মতন কথাবার্তা বলছে, নেতানিয়াহুকে গালাগালি দিচ্ছে, বলছে যে ইরানের। ভয়ঙ্কর গালাগালি দিয়েছে, সেটা খুব অশ্লীল কুৎসিত গালাগালি হয়েছে, সেটা প্রকাশ করেছে সংবাদ মাধ্যম হ্যাঁ, অ্যাক্সিওস। সেটা এবং আমিও এবং পড়েছি, আমরা আমার, হ্যাঁ, আরো হাস্যকর কথা হচ্ছে, সে ইরানের যিনি নেতা, তাকে প্রশংসা করেছেন। হ্যাঁ, না, সে খুব মানে এই লোকটার এবং এই লোকটা একেবারে একেবারে উন্মাদ, মানে কি আজকে বলবো, আমি একটি খবর ক্রেজি টু দা করেছি, কোর। আমি আজকে একটা খবর করেছি, আমার ভিডিও আপলোডও হয়ে গেছে আজকে, আর অনেকে দেখেওছেন, যে গত দুদিন আগে এনবিসির খবর, তারা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, যেখানে বলা হচ্ছে যে ইসরায়েলি গুপ্তচর সংস্থাই এখন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে আমেরিকানদের কাছে, আমেরিকার শীর্ষ কর্তাদের কাছে।
হ্যাঁ, সব থেকে বেশি। তার মানে মোসাদকে সক্রিয় করে দিয়েছেন নেতানিয়াহু আমেরিকার শীর্ষ কর্তাদের উপরে নজর রাখার জন্য, মানে ট্রাম্প যাতে শান্তি চুক্তিতে আর বেশি এগোতে না পারে। এইটা আপনার কাছে কি মনে হচ্ছে? মানে ট্রাম্পকে দুদিক থেকে দুরকম টানাপোড়েন হচ্ছে। একদিকে তার দেশের লোক চাইছে না, যেটা আপনি প্রথমে বললেন। দ্বিতীয়ত তার কংগ্রেসে তার টানাচাটা হয়ে গেছে। হ্যাঁ, তখন সেখান থেকে তার বেরিয়ে আসার কোনো উপায় নেই। আর এদিকে নেতানিয়াহুর চাপ, এবং না হলে তাকে ফাঁসিয়ে দেওয়ার যে একটা পরোক্ষ দম, ইয়ে যে তাকে মোসাদ তার উপর নজর রাখছে, এটা তো ভয়ঙ্কর খবর। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প কিভাবে মোসাদের এটা নামই তো আমেরিকার অধিকাংশ মানুষ জানে না। কিন্তু মোসাদ ভীষণভাবে সক্রিয় আমেরিকায়। তা সেই এবং সক্রিয় হলে সেটা কি তাদের হবে? ডিআই এর রিপোর্টে এসছে, ডিআই এর। আরএসএস এর নাম কতজন জানে? আপনি হ্যাঁ, আমায় সেটা বলুন। ঠিক। হ্যাঁ, আমি ঠিক। আপনাকে বলছি, হুম, এইটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস যে যারা সবচাইতে বেশি সক্রিয়, যারা সবচাইতে বেশি হিংস্র, যারা সবচাইতে বেশি ঠিকই। কর্পোরেট জগতের হয়ে, যুদ্ধ ব্যবসার হয়ে, গুপ্তচর ব্যবসার হয়ে যারা কাজ করছে, তাদের নামই কেউ শোনেনি তেমন। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, আমেরিকার ডিআইএ মনে করছে তাদের রিপোর্টে যে ইরান নয়, চীন নয়, রাশিয়া নয়, ইসরায়েলের গুপ্তচর সপ্তাহে তাদের কাছে, আমেরিকানদের কাছে সব থেকে বড় থ্রেট, তাহলে আমি কি ফিজিক্যাল থ্রেট। বলবো? কি বলবো? আমরা তো আদার এই রিপোর্ট ব্যাপারই, আমরা প্রকাশিত তো হয়েছে, এই রিপোর্ট প্রকাশিত হয়েছে একদম প্রকাশিত হয়েছে, কিন্তু এনবিসিতে। হ্যাঁ, সেই এবং প্রকাশিত সেটা, সুব্রত হ্যাঁ, বসু পড়েছেন না পার্থ ব্যানার্জি পড়েছেন? এক্স্যাক্টলি। না, আমেরিকানদের, সেটা আবার সাধারণ আমেরিকান কাতারের, কজন পড়েছে? বেসড আল জাজিরা সেটা আবার লিফট করে সেটা খুব বড় করে করেছে। সারা বিশ্বে যেটা এখন শোরগোল পড়ে আচ্ছা, গেছে নিয়ে। এইবারে আপনি আল জাজিরাকে একটা হুম, এমনভাবে আপনি পাবলিকলি রিডিকিউল করতে আরম্ভ করলেন। হ্যাঁ, হুম, যে আমাদের আমাদের দেশে যেমন ধরুন, মানে গদি মিডিয়া তারা অন্য সব মিডিয়াকে রিডিকিউল করতে, রিডিকিউল মানে কি, সবাইকে উপহাস করা, ব্যঙ্গ করা, ছোট করে দেখা। এখানে আপনি আল জাজিরার কথা বলবেন, আপনি যে কোনো আমার আমার লেবার ইউনিয়নের বন্ধুদের বা ছাত্রছাত্রীদের আপনি জিজ্ঞেস করুন, বলবে যে উই ডোন্ট নো ম্যান, what are you talking about? Al Jazeera, oh, that's a terrorist channel. আরে একটা যে কোনো জিনিসের সঙ্গে আপনি একটা আরবিক নাম বা একটা মুসলিম নাম জুড়ে দিতে পারলেই আপনি তার বৈধতা হারাবেন। বুঝতে পারছেন? অথচ আল আল জাজিরাই একমাত্র সংবাদ সংস্থা যারা ফিলিস্তিনের ওখানে দাঁড়িয়ে, গাজায় দাঁড়িয়ে একের পর এক তাদের সাংবাদিকদের প্রাণহানি হয়েছে, তারা একমাত্র তারা মানুষকে খবর পৌঁছে দিয়ে গেছে। শুনুন, চমস্কির কথা আরেকবার বারবার করে বলছি, হুম, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা মগজ ধোলাই এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আমার সারা দিন ধরে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্লাস, হিউম্যান রাইটসের ক্লাস, ইকোনমিক ইনইকুয়ালিটির ক্লাস, গ্লোবালাইজেশনের ক্লাস দেওয়ার পরে যেই আমার ক্লাসটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমারই ছাত্রছাত্রীরা ফক্স টিভি দেখতে চলে গেল সঙ্গে সঙ্গে, ক্যাফেটেরিয়াতে। আচ্ছা, আচ্ছা। যে ফক্স টিভি হচ্ছে ফার রাইট উইং একটা টিভি এটা চ্যানেল। আমাদের সৌভাগ্য, আমাদের চ্যানেলের দর্শকরা ভীষণ সিরিয়াস, এবং তারা আমাদের এইগুলোতে, এখান থেকে গদি মিডিয়া থেকে, প্রভাব থেকে অনেকটা মুক্ত হয়ে গেছে। এটা অনেকে আমাদের তারা লিখে নেন। আমাদের দেশের মানুষের আর আমাদের দেশের সাধারণ, আমি বলছি যারা একটু একটু মোটামুটি শিক্ষিত সাধারণ মানুষ যারা আছে আমাদের দেশে বা বাংলাদেশে, তা বা পাকিস্তানে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তাদের রাজনৈতিক সচেতনতা এবং পৃথিবী সম্পর্কে তাদের যে সাধারণ জ্ঞান আমেরিকার সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি। আমি একদম আমরা অনেকক্ষণ আলোচনা করছি, এর সুন্দর একটা আড্ডা হলো। আমরা সর্বশেষ একটা আপনার কাছে খুব ছোট্ট করে একটা ইয়ে জানতে চাইবো। এই মুহূর্তে আমেরিকার যে আপনি দেখছেন, তাতে নভেম্বরের নির্বাচনে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের অবস্থার প্রেক্ষিতে যদি আপনি ব্যাখ্যা করেন, যে ট্রাম্পের দল, তাদের তাদের কি ভরাডুবি একদম আসন্ন বলে আপনার মনে হচ্ছে? কারণ এই এই মুহূর্তে কংগ্রেসের হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক। মুহূর্তে যা অবস্থা, আজকে যদি ভোটটা হয়, কালকে হুম, যদি ভোটটা হয়, তাহলে একেবারে রিপাবলিকান পার্টির ভরাডুবি হবে। হুম, কিন্তু এর মধ্যে কি খেলা চলবে আমরা তো জানি না। এখানে একটা পহেলগাম বা পুলওয়ামা হতেই পারে, কত কি হতে পারে। আর এরা তো, এদের হাতে তো এআই থেকে শুরু করে ইলন মাস্কের মতন লোক আছে হাতে। এরা সারা পৃথিবীতে যে কোনো মানুষের জীবনের দাম এদের কাছে, মানে কি বলবো, পিঁপড়ের থেকেও কম। এরা কোথায় কি কি লাগিয়ে দেবে, কি শুরু করে দেবে, আমরা কেউ কিচ্ছু জানি না। ঠিক। ঠিক, এই আপনি এই বিষয়টা নিয়ে বললেন, এইটা আমি কিছুক্ষণ আগেই একটা ইয়েতে জানতে পারলাম যে
এই ডি ডেতে যে এটা হয়েছে, ট্রাম্প যে পোস্ট করেছেন, তাতে তিনি এআই দিয়ে নিজেকে এত বেশি গ্লোরিফাই করেছেন, যেটা আমেরিকাবাসীর কাছে খুব হাস্যকর লেগেছে, এবং তারা তার অনেক প্রতিবাদও জানিয়েছে নানাভাবে। হ্যাঁ, তো এটা ছিল 82তম অ্যানিভার্সারি ডিডের। হুম, সেখানে হুম। ট্রাম্প নিজের অদ্ভুত ডিডের কথা কজন এখনকার দিনে কটা মার্কিন নাগরিক, মানে আমি বলছি ওয়ার্কিং ক্লাসের লোকেরা ডিডের কথা বলতে পারবে? আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্রছাত্রীদেরকে অসংখ্যবার জিজ্ঞেস করেছি, তোমরা কি দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস জানো? তোমরা কি দ্বিতীয় মহাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা জানো? তোমরা কি আহ, আমি তো নিজে তো আমি কমিউনিস্ট না, আমি আপনাকে অনেকবার বলেছি। কিন্তু আমি তো দ্বিতীয় মহাযুদ্ধে সোভিয়েত রাশিয়ার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। আমি তো দ্বিতীয় মহাযুদ্ধে স্ট্যালিনের বা জেনারেল জুকভের অবদানের কথা তো আমি অস্বীকার করতে পারি না। আমি তাদের সেই ব্যাপারে আমি তাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব যে আজকে যদি স্ট্যালিন বা জেনারেল জুকভের মতো মানুষ যদি না থাকতেন, লক্ষ লক্ষ সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা যদি তারা আত্মত্যাগ না করতেন, তাহলে তো হিটলার একেবারে তো স্ট্যালিনগ্রাডের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। একমাত্র কিন্তু এই কথাটা আমি যখন আমেরিকানদেরকে জিজ্ঞেস করি, তারা বলে যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, উই নেভার নিউ ইউ, উই আর হিয়ারিং ইট ফর দ্য ফার্স্ট টাইম। এটা খুব আশ্চর্য। যাই হোক, আমরা বা আমেরিকায় যে সমস্ত ভারতীয় এবং বাংলাদেশি বা এই উপমহাদেশের মানুষ থাকেন, তারা তাদের মেধা বুদ্ধি দিয়ে যে আমেরিকাকে গড়ে তুলেছেন, সেটা তো খুব ভালোই বোঝা যায়। কারণ আমেরিকানদের যে আপনি যে তাদের যে পরিচয় দিচ্ছেন, আপনি যেভাবে আমেরিকান যারা ওখানে যারা থাকে, এটা ভালো তাদের ভালো মানুষ, সম্পর্কে এটা খুব খারাপ সচেতনতা, লোক নয়, না, ভালো আমি মানুষ। সচেতনতা, আমি তাদের রাজনৈতিক সচেতনতা, হ্যাঁ। সচেতনতার কথা হ্যাঁ। বলছি। তাদের হ্যাঁ। সত্যি সেটা খুব আমাদের কাছে খুব অবাক লাগে, যে আমাদের এখানে একটি অত্যন্ত গ্রামের সাধারণ মানুষও হয়তো যে খবরটা রাখেন, তারা সে খবরটা রাখেন না। না। তো যাই হোক, আপনি আজকে একটা সুন্দর আমাদের একটা তথ্য সমৃদ্ধ এবং খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে আমেরিকার এই মুহূর্তে অবস্থাটা কি, এবং আমেরিকার পলিটিক্যাল সিস্টেমটা কেন খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, এবং ট্রাম্প কিভাবে চলে যেতে পারে, এবং হয়তো আপনি যেটা বললেন, যদি হেরেও যায় তাকে ইমপিচমেন্ট করে দেওয়ারও একটা অন্তত জায়গা রয়েছে সেখানকার। তো এইটা আমরা সেই জায়গাগুলোতে অন্তত আশাবাদী যে অন্তত একটা ফ্যাসিবাদী যে ইয়ে রয়েছে, সেটা হয়তো সেখানকার মানুষরা যারা তারা সেখানকার নির্বাচকরা অন্তত সে ব্যাপারে উদ্যোগী হবে। তাতে হয়তো আমি যেখান থেকে প্রথমে শুরু করেছিলাম, যে সারা বিশ্ব হয়তো তাতে একটা শান্তির পথ দেখতে পাবে এখন যে অবস্থায় রয়েছে, এবং তাদের একটা স্বস্তি হবে যে আমরা অন্তত আমাদের দৈনন্দিন সংসার খরচ সমস্ত ইয়েতে আর এরকম বিড়ম্বনার মধ্যে পড়বো না। পার্থবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ সময় আজকে দিলেন, এবং আমি দর্শকদেরও বলবো যে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন। আমরা চাইছি যে যদি আপনারা চান, তাহলে আমরা পার্থবাবুকে আমরা সপ্তাহে এখন একটা, বা যদি আপনারা চান, আমরা অবশ্যই এই ধরনের আমেরিকার ভেতরের খবর, খাস আমেরিকায় বসে উনি আমাদের রাজি হয়েছেন। যদি আপনারা চান, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। তাহলে আমরা অন্তত একটা দিন সপ্তাহে, এরকম হতে পারে রবিবার বা ছুটির দিন বা অন্য কোনো দিন, আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা চালাবো, একটা আমেরিকা থেকে পার্থবাবুর বিশ্লেষণ পড়ে। পার্থবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার, এবং যারা আপনারা অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।